এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দাবানল আবারও ছড়াচ্ছে, ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট। ইসরায়েলি হামলায় 5 দিনে গাজায় 70 শিশু নিহত। যে কঠিন শর্তে উত্তর কোরীয় সেনাদের ছাড়তে রাজি জেলেনস্কি। সিরিয়াকে 50 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত 15। ভারতে 31 বাংলাদেশি গ্রেফতার। দাবানল আবার ছড়াচ্ছে, ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসের দাবানল 6 দিনেও নিভেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জন। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় বাতাসের গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে আরো বাড়তে পারে আগুন। গত মঙ্গলবার থেকে আলাদা 6টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে বর্তমানে সেখানে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরো 1000 একর এলাকায় ছড়িয়েছে। আগে এ দাবানলে পুড়েছে 22,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা টড হপকিন্স গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে চলতে থাকা প্যালিসেডস দাবানল মন্টেভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি হামলায় 5 দিনে গাজায় 70 শিশু নিহত। গত 5 দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় 70 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স সার্ভিস। রোববার 12 জানুয়ারি এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্স সার্ভিস নিহতদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেছে, ফিলিস্তিনি অঞ্চল জুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় এইসব শিশু প্রাণ হারিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে চলেছে। এই যুদ্ধ এখন 16তম মাস পার করেছে। গত 8 জানুয়ারি ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, নতুন বছরে আক্রমণ, বঞ্চনা ও ঠান্ডার ঝুঁকি আরো বেশি মৃত্যু ও ভোগান্তি নিয়ে এসেছে। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 46,500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 1,09,600 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। যে কঠিন শর্তে উত্তর কোরীয় সেনাদের ছাড়তে রাজি জেলেনস্কি। রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে যুদ্ধরত উত্তর কোরিয়ার 2 সেনাকে আটকের দাবি করেছে ইউক্রেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আটক সেনাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে নেওয়া হয়েছে। সেখানে তদন্তকারী কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করবেন। যদিও আটক 2 সেনা সদস্যকে কঠিন শর্তে মুক্তির প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে তাদের 2 সেনাকে হস্তান্তর করতে চান যদি তিনি এর বিনিময়ে রাশিয়ার হাতে বন্দী ইউক্রেনীয় সেনাদের মুক্তির ব্যবস্থা করতে পারেন। স্থানীয় সময় রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব কথা লেখেন জেলেনস্কি। এর আগে গত 11 জানুয়ারি রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার আহত 2 সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, এ 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তারা এখন কিয়েভে রয়েছেন। সিরিয়াকে 50 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির। সিরিয়াকে 50 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার দ্রুত সহযোগিতা প্রয়োজন। রবিবার 12 জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। একটি আঞ্চলিক সম্মেলনের যোগদানের উদ্দেশ্যে রিয়াদ গিয়েছিলেন তিনি। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রী আসাদ আল শিবানীয় সম্মেলনে যোগ দিবেন। সম্মেলনের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক সাংবাদিকদের বলেন, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের মিত্রদের যারা মারাত্মক অপরাধ করেছে তাদের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তিনি বলেন, ক্ষমতার এই পালা বদলের সময় সিরিয়া দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং সিরিয়ায় যাদের কিছুই নেই তাদেরকে আমরা সহযোগিতা
চালিয়ে যাব যেমনটা আমরা পুরো গৃহযুদ্ধের সময়ে করেছি। আমরা খাদ্য, জরুরি আশ্রয় কেন্দ্র এবং স্বাস্থ্য সেবার জন্য আরও 50 মিলিয়ন ইউরো দিব। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত 15। মিয়ানমারের উত্তর অঞ্চলীয় কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 10 জন। গতকাল শনিবার সকালে রাজ্যটির তানাই ইং শহরের একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। আজ রোববার এ তথ্য জানায় রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআইএ এর মুখপাত্র কর্নেল লাও বু আজ এএফপিকে বলেন, শনিবার বেলা 11টার দিকে বিমান হামলার এ ঘটনা ঘটে। হামলায় নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন, তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, আহত 10 জনের মধ্যে পড়ে 3 জন মারা গেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, যেখানে হামলা হয়েছে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেখানে হামলা হয়েছে সেই এলাকা এখন কেআইএ এর নিয়ন্ত্রণে রয়েছে। সশস্ত্র এই গোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় 7000। স্বায়ত্ত শাসন ও কাচিনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে লড়ছে তারা। রাজ্যটিতে রত্ন পাথরের বড় বড় খনির পাশাপাশি খনিজ সম্পদের বিপুল মজুদ রয়েছে, যার বেশিরভাগই চীনে রপ্তানি হয়। খ্রিস্টান অধ্যুষিত কাচিন রাজ্যের বড় অংশ এখন কেআইএ এর নিয়ন্ত্রণে। বিশ্বের সবচেয়ে বড় রত্ন পাথরের খনি রয়েছে সেখানে। ভারতে 41 বাংলাদেশি গ্রেফতার। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ুতে 41 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার 11 জানুয়ারি সন্ধ্যায় রাজ্যের কোয়েম্বাটুর সন্ত্রাস দমন শাখার এটিএস সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে 28 জনকে তিরুপুর জেলার পাল্লাদাম ও বাকি 3 জনকে বীরাপান্ডি ও নাল্লুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা সবাই তিরুপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে তিরুপুর জেলায় পাল্লাদামের কাছে অরুলপুরম এলাকায় অভিযান চালায় এটিএস। অভিযানে একটি ভাড়া বাড়িতে অবস্থান করা 28 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে বৈধ বাংলাদেশি পরিচয়পত্র এবং আসল আধার কার্ড জব্দ করে। পুলিশ জানায়, অনেক ভারতীয় এজেন্ট বাংলাদেশি নাগরিকদের তিরুপুর পোশাক খাতে আনার জন্য কাজ করে আধার কার্ড পেতে এবং তিরুপুরে চাকরির জন্য এসব বাংলাদেশি নাগরিকরা এজেন্টদের টাকাও দিয়েছে। রবিবার সকালে তাদের পল্লাদাম থানায় হস্তান্তর করা হয়েছে।